শুভ সন্ধ্যা। মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি সৌরদীপ অধিকারী আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু শ্রী রামাকৃষ্ণ অ্যাজ সিইও। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শুধুমাত্র কয়েকটি অক্ষর সম্বলিত নামমাত্র নন, তিনি এক মহাসমুদ্র। মহাসমুদ্রের থেকেও বলা ভালো, তিনি অসীম। ক্রমবর্ধমান আমাদের এই জীবনে তার প্রতিটি বাণীর প্রাসঙ্গিকতা আমরা অন্তরে ভীষণভাবে উপলব্ধি করি। আজকের অনুষ্ঠানে মাননীয় বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন শ্রী রমা প্রসন্ন ভট্টাচার্য মহাশয়। শৈশব থেকেই ঠাকুর, মা, স্বামীজি তথা দিব্যত্রয়ীর আদর্শে অনুপ্রেরিত এক সুউজ্জ্বল ব্যক্তিত্ব। একই রকম ভাবে তার শিক্ষা জীবনও কিন্তু উজ্জ্বল, সুউজ্জ্বল। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন এবং পরবর্তীকালে মুম্বাই থেকে তিনি বিজনেস ম্যানেজমেন্টের কোর্স করেন। একই সঙ্গে তার কর্মজীবনেও তিনি কাটিয়েছেন একটি সুদীর্ঘ সময়কাল। তার অভিজ্ঞতার ঝুলি অসীম। কর্মজীবন থেকে অবসর গ্রহণের পরে তিনি নিজেকে ঠাকুর, মা, স্বামীজির সেবায় পুরোপুরিভাবে নিয়োজিত করেন। বিখ্যাত গবেষক শ্রী শঙ্করী প্রসাদ বসু মহাশয়ের সহযোগী হিসেবে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, কলকাতায় বিবেকানন্দ আর্কাইভসের গবেষণায় তিনি নিয়োজিত হন। একই সঙ্গে মাননীয় বক্তার সাহিত্যিক দিকটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। বিভিন্ন সময় তার লেখা বিভিন্ন সৃষ্টি, কবিতা, প্রবন্ধ ইত্যাদি প্রকাশিত হয়েছে একাধিক খ্যাতনামা পত্রপত্রিকায়, এবং তিনি বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতাও দিয়েছেন। এখন আমি সসম্মানে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশিষ্ট বক্তা শ্রী রমা প্রসন্ন ভট্টাচার্য মহাশয়কে, এবং অনুরোধ করছি ওনার এই মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজকের আলোচনার বিষয় শ্রীরামকৃষ্ণ অ্যাজ সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। এটির বাংলা মুখ্য নির্বাহী আধিকারিক। কিন্তু এই মুখ্য নির্বাহী আধিকারিক কথাটা বললে অনেকের হয়তো একটু অসুবিধে হয় বুঝতে, যে কারণে আমি সিইও যে কথাটা খুবই প্রচলিত সেইটাই শিরোনামে ব্যবহার করার জন্য ঠিক করেছিলাম, শ্রীরামকৃষ্ণ অ্যাজ সিইও। আজকে ৩রা এপ্রিল, গুড ফ্রাইডে, ভগবান যিশুর পুনরুত্থানের দিন। এই পুণ্য দিনে তাকে প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণ এক অবতার ছিলেন, এ নিয়ে আজকে আর কারোর মধ্যে দ্বিমত নেই।
কিন্তু তার নিজের মুখের কথা আছে যে অবতার যখন মানবদেহ ধারণ করে আসেন তখন নরলীলায় মানুষের মতোই ব্যবহার করেন এবং তাদেরকে আসতে হয় বিভিন্ন সময়ে যুগ প্রয়োজনে। যেমন আমরা গীতাতে পাই, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বলেছিলেন সে কথা আমরা ইতিহাস ঘাঁটলে সবসময় সেটাকে আমরা দেখতে পাই। বিভিন্ন যুগে বিভিন্ন অবতার এসছেন। সে যীশুখ্রিস্ট থেকে শুরু করে এদিকে আমাদের বাংলার গৌরাঙ্গদেব এবং সবশেষে শ্রীরামকৃষ্ণের নামই করতে হয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যে হি ইজ দ্য লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট, অর্থাৎ উনি এই যুগের একদম সব থেকে অবতারকে যেরকম ভাবে মানব লীলায় এসে যেসব কাজ করতে হয় সেসবই তিনি ঠিকঠাক করেছিলেন। সেই জন্যই স্বামীজি তাকে বলেছিলেন দ্য লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট। এখন আজকের আলোচনাতে আমরা একটু কল্পনার আশ্রয় নিয়ে শ্রীরামকৃষ্ণকে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে একটু মূল্যায়ন করার চেষ্টা করব যে সত্যি তাকে একজন সিইও হিসেবে দেখা যায় কিনা। প্রথমেই আমরা ধরে নিই যে এই পৃথিবী হচ্ছে একটি বিশাল প্রতিষ্ঠান। এই বিশাল প্রতিষ্ঠানের সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে মানুষ, মানব সম্পদ। এখন এই মানব সম্পদ কেমন আছে যদি সিইও কে সেটা নির্ধারণ করতে হয় তাহলে তাকে নিশ্চয়ই অনেক ভাবনা চিন্তার মধ্যে পড়তে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তার সংখ্যাগত বৃদ্ধি এই পৃথিবীতে হয়েছে, জাগতিক বিষয়ে অনেক উন্নতি হয়েছে, কিন্তু তার মানসিক স্তরের অবস্থাটা কেমন, সেখানে কি সেই পরিবর্তনগুলো এসেছে? আমরা তো রবীন্দ্রনাথের সেই বহুদিন আগে লেখা কবিতা পড়েছিলাম, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। রবীন্দ্রনাথ আরো অনেক কথা লিখেছিলেন, প্রশ্ন করেছিলেন। আমরা নজরুলের লেখাতেও পাই, তিনি
আজকে যে পৃথিবীতে হানাহানি চলছে সেটার সঙ্গে মিলিয়েই যেন তিনি অনেকদিন আগেই লিখেছিলেন, উদার আকাশ বাতাস কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা। এই যে ভাবনাটা এদের মধ্যে ছিল, যে মানুষ আর তার স্বরূপকে ভুলে নিজের ভাইকেই হত্যা করছে, পীড়ন করছে অন্যান্য মানুষদের, এই সবগুলো তারা উপলব্ধি করেছিলেন। তো সুতরাং প্রথমেই যে বললাম, যদি এই পৃথিবী একটি বিশাল প্রতিষ্ঠান হয়, তাহলে এই যে মানব সম্পদের যে অবনতি মানসিক স্তরে, সেটাকে রুখবার জন্য একজন সিইও, দক্ষ সিইওর প্রয়োজন। এবং সেখানে শ্রীরামকৃষ্ণকে কি আমরা সেরকম ভাবে ভাবতে পারি? আলোচনায় আরেকটু অগ্রসর হবার আগে আমরা এই ম্যানেজমেন্ট সায়েন্স অর্থাৎ পরিচালন বিজ্ঞানে যে কয়েকটি ব্যাপার রয়েছে, সেখানে যারা বিদগ্ধ পণ্ডিত ছিলেন, যাদের মধ্যে F.W. টেইলর, হেনরি ফেওল, পিটার এফ ড্রাকার, এদের নাম উল্লেখ করতে হয়। তারা সবাই নিজ নিজ ভাবে এই পরিচালন ব্যবস্থাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় যাতে ওই প্রতিষ্ঠানটির সর্বাত্মক উন্নতি ঘটে। এখানে ম্যানেজমেন্ট সায়েন্সে কয়েকটি টার্মস ব্যবহৃত হয়, যেমন TQM, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, কিংবা MBO, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। এছাড়াও কাইজেন বলে একটি জাপানি ব্যবস্থার কথা উল্লেখ করা হয়, যার মাধ্যমে চেঞ্জ ফর দ্য বেটার। আর আজকে এই যে ডিজিটাল যুগে এবং AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ম্যানেজমেন্ট সায়েন্সেতেও আরো অগ্রগতি অনেক কিছু হয়েছে। যাই হোক, একজন দক্ষ সিইও যেসব জিনিসগুলোর প্রতি নজর দেন, সেগুলো দু একটা আমি একটু উল্লেখ করি, পরে তার সঙ্গে শ্রীরামকৃষ্ণকে মিলিয়ে দেখার চেষ্টা করা হবে। যেমন প্রথমেই সিইও তিনি একটি অবজেক্টিভ স্থির করেন। এই সুনির্দিষ্ট উদ্দেশ্য বা অবজেক্টিভ যাতে ফলপ্রসূ হয়, সেটার জন্য উনি প্রথমেই বর্তমান অবস্থার একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন, তারপর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও অন্যান্য ক্রিয়া প্রক্রিয়া আর বিভিন্ন
এসবের প্রভাব প্রতিষ্ঠানের উপর কিভাবে পড়ছে সেগুলো তিনি দেখে তার অবজেক্টিভ ঠিক করেন। অবজেক্টিভ ঠিক করার পরে তার দায়িত্ব থাকে প্ল্যানিং, অর্থাৎ এই অবজেক্টিভকে ঠিকমতো যদি অ্যাচিভ করতে হয় তাহলে প্রপার প্ল্যানিং এর দরকার। সেই প্ল্যানিংটা তিনি করেন সাধারণত SWOT অ্যানালিসিস, অর্থাৎ SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস এন্ড থ্রেট, এই চারটি বিষয়কে নজরে রেখে সিইও সেই প্রতিষ্ঠানের অগ্রগতি কিভাবে হয় সেটা দেখেন। তিনি প্রতিষ্ঠানের শক্তি সামর্থ্য, দুর্বলতা, সুযোগের সদ্ব্যবহার, ভবিষ্যতের সম্ভাব্য কোনো বিপর্যয়, এই সবগুলোই তার মাথায় থাকে। অবজেক্টিভ সেটিং এর পরে যে প্ল্যানিং বললাম, তারপরে আর একটা জিনিস সিইওর মাথায় থাকে, সেটা হচ্ছে অর্গানাইজিং অ্যান্ড কমিউনিকেশন। অর্থাৎ তিনি সব ঠিকঠাক যেন সে রান্নার আগে সবকিছু গুছিয়ে রাখা, সবকিছু প্রতিষ্ঠানের সম্পদ যেন ঠিকমতো প্রয়োজন মতো ব্যবহৃত হয়। দরকার পড়লে বাইরে থেকেও মাল মশলা এবং প্রযুক্তিও যাতে আনা যায়, আর পরিকল্পনার রূপরেখা আর উদ্দেশ্য সকলের কাছে তিনি জানান বা জানাবেন এবং স্বচ্ছতা বজায় রাখবেন। এটাই হচ্ছে তার অর্গানাইজিং অ্যান্ড কমিউনিকেশন অ্যাসপেক্টের একটি বড় অঙ্গ। চতুর্থ যে বিষয়টি তাকে নজরে রাখতে হয় সেটা হচ্ছে কোঅর্ডিনেশন অ্যান্ড মোটিভেশন। অর্থাৎ বিভিন্ন ব্যাপারে যাতে এই অভিযোজন বা কাজের দায়িত্ব ন্যস্ত করা যায় এবং তার ভেতরে অ্যাকাউন্টেবিলিটি থাকে, যাতে দায়বদ্ধতা কাজের মধ্যে থাকে বিভিন্ন স্তরে, তিনি সেটা দেখেন এবং সামঞ্জস্য ও সমন্বয় নিশ্চিত করেন। প্রয়োজনে দৃষ্টান্ত স্থাপন করেন, নিজে উদ্বুদ্ধ করেন অপরকে। শুধু ল্যাপটপ নিয়ে তার চেম্বারে তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেন না। পঞ্চমত যে বিষয়টি সিইওর নজরে থাকে সেটি হচ্ছে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। সব কাজ পরিকল্পনা অনুসারে এগোচ্ছে কিনা তার খবর তিনি রাখেন। এর জন্য তিনি ফিডব্যাক, অর্থাৎ কাজের অগ্রগতির ধারা সম্বন্ধে বুঝতে প্রতি স্তরে সময়ের পরিমাপে সংবাদ সংগ্রহ করেন এবং ফলো আপ, অর্থাৎ সময় ভিত্তিক তদারকি বা প্রয়োজনে কিছু রদবদল, এই দুটি কৌশলও তিনি অবলম্বন করেন। এই যে পাঁচটি বিষয় যা সিইওর মাথায় থাকে
objective setting, planning, organizing, and communicating, coordinating, and motivating, এবং last but not the least, কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। এই সবগুলো তাকে মাথায় রেখে তার প্রতিষ্ঠানের অগ্রগতির দিকে নজর দিতে হয়। যাই হোক, এসব তো গেল তত্ত্বের কথা। আমরা এবারে শ্রীরামকৃষ্ণকে একজন সিইও হিসেবে কি পেতে পারি, সেইটার দিকে যদি আমরা নজর দিই, তাহলে প্রথমেই তার সিভি, যেটাকে বলে কারিকুলাম ভিটে, সেইটার দিকে একটুখানি তাকানো যেতে পারে, যেখানে তার শিক্ষাগত যোগ্যতায় শংসাপত্র ইত্যাদি ইত্যাদি সব থাকে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে আমরা বাংলাতে যে শব্দ আছে পরাবিদ্যা আর একটা অপরাবিদ্যা। এই পরাবিদ্যা হচ্ছে জাগতিক বিষয়ে নানা রকম জ্ঞান অর্জন, সেইটে। আর অপরাবিদ্যা হচ্ছে তার ভেতরে কতটা মানুষ হিসেবে স্পিরিচুয়ালি কতটা সে আপলিফটেড ইত্যাদি ইত্যাদি, এই সবগুলো। এই পরাবিদ্যার ব্যাপারে যদি আমরা মাপতে যাই শ্রীরামকৃষ্ণকে, তাহলে দেখা যাবে তিনি তার সামান্যই পরাবিদ্যা। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। আচ্ছা, শ্রীরামকৃষ্ণ নিজেকে মূর্খোত্তম বলতেন, এটা আমরা অনেকেই জানি, মূর্খোত্তম। তো ঘটনাটি হচ্ছে, একদিন ওই দক্ষিণেশ্বরে তার ঘরের ঠিক বাইরে ওই বারান্দায় নরেন্দ্র, অর্থাৎ ভাবিকালের স্বামী বিবেকানন্দ, তার সঙ্গে আরেকজনের, সম্ভবত হাজরা মশাই, যিনি ওখানে থাকতেন, তার সঙ্গে তাত্ত্বিক অনেক আলোচনা হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে ছিলেন। একটু পরে গিয়ে তিনি তাদের কাছে বলেন, হ্যাঁ গা, তোমাদের মধ্যে কি কথা হচ্ছিল? আর নরেন্দ্র তো হচ্ছেন একদম খাপ খোলা তলোয়ার, হঠাৎ কথা বলেন, কিন্তু ভেতরের ভাবটি অন্যরকম। যাই হোক, নরেন্দ্র উত্তর দেন, এসব আপনি বুঝবেন না, আপনি মূর্খ মানুষ, এসব আপনি বুঝবেন না। তখন শ্রীরামকৃষ্ণ হেসে বলেন, এবং তার বাঁ হাতের চেটোটা এরকম ভাবে ধরে বলেন, নরেন্দ্র আমাকে যতই মুখ্য বলুক, আমি এই চাটুতে এরকম লিখে দেখান, অর্থাৎ তিনি যে লিখতে পারেন সেটা জানিয়ে দেন। যাই হোক, আমরা জানি যে এই পরাবিদ্যার অধিকারী বহু মানুষজন পরের দিকে তার কাছে এসে মাথা নত করেছিলেন, কেননা শ্রীরামকৃষ্ণ যেসব কথা বলতেন সেগুলো হৃদয় থেকে উৎসারিত। যখনই মানুষ তার হৃদয় থেকে উৎসারিত বার্তা বলেন, সেটা গ্রহণযোগ্য অনেক হয়। এর দৃষ্টান্ত আমরা অনেক দেখেছি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের যে সমস্ত কথাবার্তা হয়েছিল, কিংবা মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে, এরা সবাই ছিলেন পরাবিদ্যায় এক একজন মানে গণ্যমান্য ব্যক্তিত্ব। কেশবচন্দ্র সেন,
কিন্তু শ্রীরামকৃষ্ণর যে অপরাবিদ্যায় তার যে দক্ষতা অপরিমেয় ছিল, আনমেজারেবল, সেটা দিকে আমরা যদি নজর দিই, এই তার ভিটি দেখতে গিয়ে, তাহলে আমরা কয়েকজনকার শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কয়েকজন যে কথা বলেছিলেন শংসাপত্র ধরনের, সেগুলোর একটু উল্লেখ করব। যেমন শ্রীমা সারদা দেবী বলেছিলেন, তিনি সৎ, পুরুষ প্রকৃতি, একে ভাবলেই সব হবে। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে এই মায়ের একটা উক্তি। স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন, বেদান্তের ভাব যাতে এ যুগে প্রত্যেকেই গ্রহণ করতে পারে, তারই জন্য এমন মানুষের আজ আমাদের প্রয়োজন। বর্তমান যুগের মানুষের প্রতি তার যার সহানুভূতি আছে, শ্রীরামকৃষ্ণের মধ্যে এই অভাব পূর্ণ করেছে। এটা স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে খুব কমই বলতেন, কিন্তু এক জায়গায় এই কথাগুলি বলেন। আমরা এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সেই কবিতার লাইনটি মনে করতে পারি, যে শংসাপত্র হিসেবে, তোমার জীবনে অসীমের লীলা পথে নূতন তীর্থ রূপ নিল এ জগতে। এরপর আমরা দেখি ম্যাক্স মুলার কি বলছেন। ম্যাক্স মুলার বলছেন, শ্রীরামকৃষ্ণের উচ্চারিত বাণীর মাধ্যমে কেবলমাত্র তার নিজস্ব চিন্তারই প্রতিফলন হয় নাই, লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস, আশার বাণীও তাতে ব্যক্ত হয়েছে। নোবেল লরিয়েট রোমারোলা বলেছিলেন, জীবন্ত সকল কিছুর প্রতি প্রেমের প্রভু। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে ক্রিস্টোফার ইশেরুড, বিখ্যাত নোবেলিস্ট, আমেরিকান নোবেলিস্ট, যার লেখা বইও আছে, তার উল্লেখ পরে করব। সেই ক্রিস্টোফার ইশেরুড বলেছিলেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যে ফেনোমেনন রামকৃষ্ণ ওয়াজ এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড মিস্টেরিয়াস। লিও টলস্টয় এর একটি উক্তি, এ রিমার্কেবল সেজ। শ্রী অরবিন্দ এক জায়গায় বলেছেন, হি ইজ দ্য প্রুফ অফ দ্য পাওয়ার behind us. He is the proof of the power behind us and the future before us. আরেকজন বিখ্যাত ব্যক্তি আর্নল্ড টয়েনবি, তিনি বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ's message was unique in being expressed in action. বহু শংসাপত্র এরকম পাওয়া যায়। যাই হোক, আমরা যখন সিলেকশন প্রসেসে নেমেছি, তার ভিটি দেখছি, শংসাপত্রগুলো দেখছি, তখন নির্দ্বিধায় বলা যায় যে শ্রীরামকৃষ্ণকে একজন সিইও হিসেবে দেখা যেতে পারে। এবার শ্রীরামকৃষ্ণর আমরা যে ম্যানেজমেন্ট তত্ত্ব কতগুলো বললাম, অবজেক্টিভ, প্ল্যানিং ইত্যাদি ইত্যাদি, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে নির্দেশিত পথ,
ধরে নেওয়া যাক একজন সিইও নির্দেশ করছেন, সেটা কিরকম যদি একটু মিলিয়ে দেখি। অবজেক্টিভ বা উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ অ্যাজ সিইও ঠিক করলেন খুব স্পষ্টভাবে। সেটা কি? তিনি প্রতিষ্ঠানের, অর্থাৎ এই প্রতিষ্ঠান বলতে আমরা এখানে বিশাল পৃথিবীকে বুঝছি, তিনি প্রতিষ্ঠানের মানব সম্পদকে মানহুস এ উন্নীত করতে চান। এটাই তার অবজেক্টিভ। মানুষ আর মানহুস, শ্রীরামকৃষ্ণ বলছেন যার চৈতন্য হয়েছে সেই মানহুস। চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। এই চেতনা উন্মেষিত হয়নি বলেই ঘটে বিভিন্ন রকমের সংঘাত, এবং যা ইতিহাস সাক্ষ্য দেয়, সাম্প্রতিক 100 বছরের মধ্যে হিটলার একটি দৃষ্টান্ত। তারপরে যদি আমরা আসি আজকের প্রেক্ষিতে, যে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে কিংবা আরো অন্যান্য জায়গায়, সেই সবগুলো কিন্তু এই মানুষের মধ্যে এই মানহুস ব্যাপারটা, চেতনার উন্মেষ ঘটেনি বলেই যারা ক্ষমতার অলিন্দে রয়েছেন তারা এই সমস্ত ঘটনার সৃষ্টি করছেন। হানাহানি, হিংসা, ইভেন এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে সহ্য করতে পারছে না, সেখানে প্রাণহানি ঘটাচ্ছে। এইসব পৈশাচিক কার্যকলাপ মাথায় রেখেই শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যত লোক দেখি ধর্ম ধর্ম করে, এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও এর সঙ্গে ঝগড়া করছে, এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আদ্যাশক্তি বলা হয়, তাকেই যিশু, তাকেই আল্লাহ বলা হয়। আর সব মতকে এক একটি পথ বলে জানবে, আমার ঠিক পথ আর সকলের মিথ্যা, এরূপ বোধ না হয়, বিদ্বেষ ভাব না হয়। সেই রবীন্দ্রনাথের সেই লাইনটি মনে পড়ে যে বিদ্বেষ বিষ নাশক। সেগুলো সেই সেই সব কি ঠিকঠাক হয়েছে এত বছর পরেও, এবং হচ্ছে? যাই হোক, শ্রীরামকৃষ্ণের এই অবজেক্টিভ সেটিং, এই মানহুস যাতে চৈতন্যের উদয় হয়, সেটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে আমরা যদি তার প্ল্যানিং এর দিকে নজর দিই, দেখা যাবে তার সেই প্ল্যানিং কিন্তু এই অবজেক্টিভ অভিমুখী। এখানে তিনি ওই SWOT অ্যানালিসিস, যে কথা আগে বলেছিলাম, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিজ এন্ড থ্রেট, সেগুলোকে মাথায় রেখে স্ট্রেংথ হিসেবে তিনি বাছলেন তৎকালীন ব্রাহ্ম সম্প্রদায় এবং কেশবচন্দ্র সেনকে, যারা
তখন সমাজে খুবই গণ্যমান্য ব্যক্তি এবং প্রভাব সৃষ্টি করেন। বিদ্যাসাগরও তার মধ্যে ছিলেন। এই গেল তার স্ট্রেংথের অ্যানালিসিসের দিক। উইকনেস যেটা, সেটা এদের অনেকের মধ্যেই তিনি সেটা অনুধাবন করেছিলেন। আর অপরচুনিটিস মধ্যে তিনি তরতাজা ব্যাকুল যুবকদের ধরলেন, যার মধ্যে তখন নরেন্দ্রনাথ, রাখাল ইত্যাদি আরো অনেকে ছিল। অপরচুনিটিস আর থ্রেট সম্বন্ধে তিনি বললেন এবং সতর্ক করলেন যে জাগতিক স্তরের প্রলোভন মানহুস করার পরিকল্পনায় সাময়িক বিচ্যুতি আনতে পারে। সুতরাং তার এই প্ল্যানিং এর যে SWOT অ্যানালিসিসের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ সিইও যেভাবে এগোলেন সেটা লক্ষণীয়। তারপরে যে কাজটি সিইও করেন শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমরা মিলিয়ে দেখি, অর্গানাইজিং অ্যান্ড কমিউনিকেশন। এই প্রথমটির কাজ শুরু হয় দক্ষিণেশ্বরে ও কাশীপুরে। তিনি নির্দেশনামা দিয়েছিলেন নরেনকে যে নরেন্দ্র শিক্ষা দিবে, যখন ঘুরে বাইরে হাঁক দেবে, এটা লিখে দিয়েছিলেন। এরপরে তিনি শ্রীমা সারদা দেবীকে উপস্থিত করলেন আদর্শ নারী ও জননী রূপে, কারণ তার জীবন দেখেই মানুষ হুঁশ হওয়ার দিকে অগ্রসর হবে। গৌরীমাকে টেনে আনলেন এবং বললেন, আমি চট করে সেখানে চলে যাই। মনে হয় আমরা ওই শ্রীরামকৃষ্ণের অর্গানাইজিং অ্যান্ড কমিউনিকেশন অ্যাসপেক্ট নিয়ে বলছিলাম। সেখানে গৌরীমাকেও তিনি টেনে আনলেন। তিনি বললেন যে আমি জল ঢালছি, তুই কাদা মাখ, কাদা চটকা। এর অর্থ বললেন, এদেশের মায়েদের বড় দুঃখ, তোকে তাদের মধ্যে কাজ করতে হবে। এই অর্গানাইজিং এর মধ্যে তিনি আরো যেসব কাজগুলো করলেন, নিরক্ষর লাটুকে জ্ঞানী বানালেন, প্লেটো তৈরি করলেন। মানুষ করার এই যে কিভাবে এগোনো যায়, মানহুস, সেখানে মহাকবি নাট্যকার গিরিশ ঘোষকে তিনি বানালেন ভৈরব, যার বিশ্বাস 5 সিটি 5 আনা। তাকে বললেন, তুমি যা করছো তাই করো, ওতেও লোকশিক্ষা হবে। অন্যত্র গিরিশ সম্বন্ধে তিনি বলেছিলেন, তোমায় দেখে লোকে অবাক হবে। সুতরাং ব্যবস্থাপনার এই যে অর্গানাইজিং বা জ্ঞাপন ব্যাপারটিকে, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই মহা মুশকিল, আমার স্ক্রিনের মধ্যে আবার সেই ইয়েটা চলে আসছে। স্যার স্যার ওটাকে আসতে দিন, এমনি আপনার অডিও ভিডিও সব ঠিক আছে, আপনি কন্টিনিউ করতে থাকুন। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার এই অর্গানাইজিং ক্যাপাসিটি অ্যাজ সিইও আরো অনেক ভুরি ভুরি সব নমুনা রয়েছে, আমরা সেসব দিকে আর যাচ্ছি না। এবার যে কমিউনিকেশন
ব্যাপারটা সিও করেন শ্রীরামকৃষ্ণ যেভাবে করেছেন, তিনি যেমন শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনা করেছেন, এছাড়া অক্ষয় কুমার সেন, যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রণেতা, এবং শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দ, যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বইটি লেখেন, এদের মাধ্যমে মানুষ যাতে মানহুস হওয়ার পথে এগোতে পারে, এদের এই লেখার মাধ্যমে কথামৃত, পুঁথি, লীলা প্রসঙ্গ ইত্যাদির মাধ্যমে সেই মানহুস হওয়ার পথ শ্রীরামকৃষ্ণ দেখিয়ে গেলেন। এটা জ্ঞাপন করার অর্থাৎ কমিউনিকেট করার এক অসাধারণ প্রণালী। শ্রীরামকৃষ্ণ বহির্ভারতের মানুষের কথাও মনে রেখেছিলেন, যাতে তারা সেই মানহুস হওয়ার পথে এগোতে পারে। যেমন স্বামী নিখিলানন্দ, যিনি দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ এই কথামৃত বইটির অনুবাদ করেছিলেন, ম্যাক্স মুলার যখন লিখলেন শ্রীরামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস, কিংবা রোমারোলা যে বইটি লিখলেন লাইফ অফ রামকৃষ্ণ, ক্রিস্টোফার ইশেরুড লিখলেন রামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস, এইসব বইগুলির মাধ্যমেও বহির্ভারতে মানুষকে মানহুস করার দিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই পথই শ্রীরামকৃষ্ণ অ্যাজ সিইও দেখিয়েছেন। আরো দু একটি নাম করতে হয়, যেমন স্বামী প্রভবানন্দ, স্বামী অশোকানন্দ, স্বামী বিদ্যাত্মানন্দ, যিনি অ্যাকচুয়ালি আমেরিকান ছিলেন, জন ইয়েল। এরা তার কমিউনিকেশন প্রক্রিয়ার মাধ্যমে অবজেক্টিভ কোটি কোটি বিশ্বজনের হৃদয়ে পৌঁছে দিলেন। তারপরে কোঅর্ডিনেশন অ্যান্ড মোটিভেশন সিও শ্রীরামকৃষ্ণ কিভাবে করলেন, যেমন রাখালকে করে তুললেন যে সদালীন থেকেও এক সাম্রাজ্যের পরিচালক, বাবুরাম অর্থাৎ স্বামী প্রেমানন্দকে করলেন শুদ্ধতা ও প্রেমের প্রতিমূর্তি, নিষ্ঠা ভক্তির এক অপূর্ব নিদর্শন বানালেন শশীকে স্বামী রামকৃষ্ণানন্দ, সুবোধকে অর্থাৎ স্বামী সুবোধানন্দকে রাখলেন সরলতার প্রতীক হিসেবে, বেদান্তের যোগী বানালেন হরিকে স্বামী তুরীয়ানন্দ। তার সন্ন্যাসী ও গৃহী পার্শ্বদের প্রত্যেকেই এরকম এক একটি কাজের ভার তিনি দিয়েছিলেন, আর সবকিছুর মধ্যে সমন্বয় সাধন করার জন্য রাখলেন দলপতি নরেন্দ্রকে অর্থাৎ স্বামী বিবেকানন্দকে। অনুপ্রেরণা, মোটিভেশনের মূল কেন্দ্রে কিন্তু শ্রীরামকৃষ্ণ অ্যাজ সিও রইলেন নিজেই, নিজের জীবনটাকেই মেলে ধরলেন সকলের অবগতির জন্য, সকল ভাব বা আদর্শের পরাকাষ্ঠা রূপে। আর কন্ট্রোল যেটা করলেন, কন্ট্রোল অ্যাসপেক্টটা সিইও হিসেবে যেটা শ্রীরামকৃষ্ণ করলেন, সেখানে নিয়ন্ত্রণের হাতিয়ার করলেন ভালোবাসা।
এ সম্বন্ধে স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হি ইজ LOVE পার্সনিফাইড, অর্থাৎ প্রেমের প্রতিমূর্তি। সুতরাং বোঝা গেল যে ফিডব্যাক এবং ফলো আপ সূত্র দুটি কতটা সুষ্ঠুভাবে প্রথিত করলেন এই নিয়ন্ত্রণের অর্থাৎ কন্ট্রোলের মাধ্যমে। যাই হোক, আমরা শ্রীরামকৃষ্ণের জীবন ও অভিজ্ঞতার নিরিখে তাকে একজন সিইও হিসেবে নিয়োগের ব্যাপারে এখন মনে হয় আমাদের কারোরই দ্বিমত থাকার কথা নয়। এই সিইও চাইছেন জাগতিক উন্নতির সঙ্গে সঙ্গে মানব সম্পদের মানসিক উন্নয়নও হোক, সেটাও তথাকথিত ধর্মের কথা না বলে। তিনি বলছেন প্রকৃত ধর্ম অর্থাৎ মানুষের মানহুস হওয়ার কথা, এবং তার উপায়ও নির্দেশ করলেন। আচার বিচারের ঊর্ধ্বে উঠে দেবদেবী নিরপেক্ষ এ সকল মতের মানুষের গ্রহণযোগ্যতা, এ সমস্তগুলো প্রদর্শন করলেন শ্রীরামকৃষ্ণ অ্যাজ সিইও। আমরা এখানে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিনয় কুমার সরকারের একটি উক্তিকে তুলে ধরতে চাই। তিনি বলছেন, চল তুই আপন মতে, বেছে নে তুই আপন পথ। এই হলো রামকৃষ্ণের স্বাধীন চেতা ঘোষণা। জগতে নিজ নিজ চিন্তা শক্তির বিভিন্ন চিন্তা শক্তির ঝান্ডা খাড়া করিবার অধিকার পাইয়াছে মানুষ রামকৃষ্ণের দর্শনে। কারো নিজস্ব মত পথ ত্যাগ না করে শ্রীরামকৃষ্ণের সঙ্গে যে চলা যায়, মানব সম্পদ পরিচালনায় এ এক অভিনবত্ব। এখানে আবার সেই পিটার ড্রাকারকে একটু উল্লেখ করব। এই যে অভিনবত্ব ও নতুন কিছু প্রবর্তনের ব্যাপারটা শ্রীরামকৃষ্ণ সিইও গুরুত্ব দিয়েছেন, সে সম্বন্ধে পিটার ড্রাকার বলছেন, ম্যানেজিং এ বিজনেস মাস্ট বি এ ক্রিয়েটিভ রাদার দ্যান অ্যান অ্যাডাপটিভ টাস্ক। অর্থাৎ পরিচালন ব্যবস্থার কর্মপদ্ধতি নিছক অনুকরণমূলক না হয়ে যেন সৃজনমূলক হয়। শ্রীরামকৃষ্ণ একদিন ডাক দিয়েছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। যেমন গীতাতে আমরা পাই যে মামেকং সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ তার নির্দেশিত পথ যাতে মানুষ অনুসরণ করে মানহুস হতে পারে, সেটাই শ্রীরামকৃষ্ণ অ্যাজ সিইও দেখিয়েছেন। এখানে একটা কথা উল্লেখ করব যে শ্রীরামকৃষ্ণ তো পথ দেখিয়েছেন, কিন্তু আমরা কি সেই পথ, সিইও নির্দেশিত সেই সব পথ অনুসরণ করছি? খালি মুখের কথা কিংবা তত্ত্ব কথা নয়, চাই অনুশীলন। এটা শ্রীরামকৃষ্ণ নিজেও বলেছেন যে সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে, তাতে কি নেশা হয়? সিদ্ধি বেটে গায়ে মাখলেও নেশা হয় না, কিছু খেতে হয়। অর্থাৎ তার নির্দেশিত পথ অনুশীলন
যতক্ষণ না আমরা করব, ততক্ষণ আমরা সেই মানুষ হওয়ার সঠিক পথে এগোতে পারবো না। পিটার ড্রাকারের কথা দিয়ে শেষ করি। তিনি বলছেন যে অ্যাচিভমেন্ট rather than knowledge remains of necessity. Achievement rather than knowledge remains of necessity. অর্থাৎ প্রয়োজন হচ্ছে জ্ঞান নয়, বরং সম্পাদিত কর্ম। তো আমরা সেই কর্ম সম্পাদন করতে সিইওর নির্দেশ মতো কি অনুসরণ করে চলেছি, সেটাই হচ্ছে বড় প্রশ্ন আজকের জগতে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত না করে সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।